আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। বাংলা নিউজ নেটওয়ার্ক দেখছেন এবং আপনারা জানেন যে ইরানে আমেরিকা ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে এর মধ্য দিয়ে শান্তির পথে ফিরছে সবকিছু, কিন্তু তা হয়নি। এরপরও ইরান বেশ কয়েক দফায় ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। তেল আবিব থেকে আমেরিকার সবগুলো গণমাধ্যম সরাসরি দেখাচ্ছিলেন কেমন করে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে তাদেরকে বাংকারে চলে যেতে হয়। এগুলো লাইভ দেখানো হচ্ছে এবং একটা ভীতিকর পরিস্থিতি যেমন ইসরায়েলে চলছে তেমনি ইরানেও চলছে ভীতিকর পরিস্থিতি। আজকে ইরানের সাধারণ মানুষ বিক্ষোভ করেছে আমেরিকার বিরুদ্ধে তাদের দেশে এই বোমা হামলা চালানোর জন্য। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যদি ইরান এখনো শান্তির পথে না হাঁটে, আলোচনার টেবিলে না বসে, তাহলে তারা আবারও হামলা করবে। এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে কি ঘটতে যাচ্ছে এবং আমেরিকার অবস্থানটি কি, আমেরিকার সাধারণ মানুষই বা কি বলছে, এই নিয়ে আছে কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমেরিকার সবগুলো টেলিভিশন চ্যানেল, CNN, NBC, ABC, তাদের সব করেসপন্ডেন্টরা তো এখন তেল আবিবে আছেই। তারা কেমন করে সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই বাংকারে চলে যায়। তারা অল্প কিছুক্ষণ 1 মিনিটেরও কম সময় পান সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাংকারে ফেরত যাওয়ার, সেটি তারা সরাসরি দেখাচ্ছে। আজকে আমি দেখছিলাম অ্যান্ডারসন কুপার্স কেমন করে CNN এর খুবই বিখ্যাত অ্যাঙ্কর, তিনি পুরোটা জিনিস সরাসরি দেখাচ্ছিলেন সেখান থেকে। কিন্তু ইরানের পরিস্থিতি ভিন্ন, আমরা জানি। আমেরিকা কি করছে, তারা যেভাবে করে আমরা দেখলাম যে মানে বোমা হামলা চালানো হয়েছে 3টি পাওয়ার প্ল্যান্টের উপরে। এরপরে বলা হচ্ছে বিভিন্ন ছবি, আমরা স্যাটেলাইট ইমেজ দেখানো হচ্ছে যে কিভাবে করে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাওয়ার প্ল্যান্ট গুলো, নিউক্লিয়ার প্ল্যান্ট গুলোর যেই সেই মুখগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এগুলো বিভিন্ন স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেখানকার পরিস্থিতিটা কি, আমেরিকা কি বলছে, তারা অ্যাসেস করতে কি পেরেছে যে কি হচ্ছে ইরানে? ইরান এখনো যেভাবে করে প্রতিরোধ গড়ে তুলছে এবং পাল্টা আক্রমণ করছে, তার নেপথ্যে বা কি আছে? সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতাকেও পরিস্থিতি সম্পর্কে আপনি মোটামুটি একটা সামারাইজ করেছেন। সেটা একটা হচ্ছে যে উপরে উপগ্রহ থেকে ছবি নেওয়া হয়েছে যে সমস্ত 3টি স্থাপনায় যেখানে বোমা বানানোর উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য মতো, ইসরায়েলের বক্তব্য মতো, সেখানে মোহাম্মদুল্লাহ ভাই, আমি একটু সরি ইন্টারাপ্ট করছি, আপনার কি ফ্যান চলছে? ফ্যানটা অফ করে দাও। আচ্ছা আচ্ছা, ভাবিকে একটা ধন্যবাদ দিয়ে দিন। জি, হ্যাঁ, এবং এসিটাও লোতে দিয়ে দিতে, এসিটাও লোতে। আচ্ছা, এখন বোধহয় সাউন্ড চলে যাবে। তো এখন সেটা হলো যে এখন কি হবে, সেটা যে স্থাপনাগুলোতে ইউরেনিয়াম দিয়ে আপনার বোমা বানানো যায়, পারমাণবিক বোমা, সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কেন্দ্রগুলো, 3টে কেন্দ্র, সেগুলোতে হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট থেকে, উপগ্রহ থেকে যে ছবি দেখানো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ইস্পাহানেরটি, যেটাতে কিন্তু মানে প্লেন দিয়ে আক্রমণ না করে টমাহক মিসাইল দিয়ে আক্রমণ করেছে। B2 বোমবার দিয়ে অন্য দুটো, ন্যান্তেজ এবং ফোর্ডোর উপরে আক্রমণ করেছে। ফোর্ডোতে 2টো বোমা মানে বাংকার বিধ্বংসী বোমা হামলা করেছে। একটাতে 6টা করে, 2টা প্লেন নিয়ে 12টা ফেলেছে। আর সবচেয়ে বড় যেটা মোস্ট ইম্পর্টেন্ট তারা মনে করেছিল, যেটা ফোর্ডোতে 6টা B2 বোমার বিমান, 36টা বাংকার বিধ্বংসী ফেলেছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সংক্ষিপ্ত ভাষণে বলেছিলেন জাতির উদ্দেশ্যে যে এটাতে তাদের নিউক্লিয়ার পরিশোধনকরণ বা সমৃদ্ধকরণ প্রক্রিয়া সম্পূর্ণ, তাদের কেন্দ্রগুলো অবলিটারেট, নিশ্চিহ্ন করা হয়েছে। কিন্তু পরবর্তীতে অন্যান্যদের ব্রিফিং, সেক্রেটারি অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রী, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ, সামরিক বাহিনীর
মানে সামরিক প্রধান চেয়ারম্যান তিনি এবং অন্যান্যদের থেকে যে বক্তব্য যেটা এসছে এবং অন্যান্য সূত্রে সাংবাদিকরা যে সমস্ত তথ্য পাচ্ছেন তারা বলছেন যে সত্যি সত্যি সব ধ্বংস হয়ে গেছে। এবং ইসরায়েলও বলছে যে হ্যাঁ বিপুল ক্ষতি হয়েছে, কিন্তু সত্যি ধ্বংস হয়ে গেছে সেটা অ্যাসেস করতে হবে, দরকার আছে, এটা একটা। ফলে সর্বশেষ যে খবর তাতে মনে হচ্ছে ধ্বংস সম্পূর্ণ হয়নি। একটা হচ্ছে ইস্পাহানে যেটার কথা আপনি বললেন, সেটা দেখা যাচ্ছে সেটার মুখগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে। ওখানে টমাহক ক্রুজ মিসাইল ওটা সাবমেরিন থেকে পাঠানো হয়েছিল সেটার কারণে, কিন্তু অন্য দুটোর মুখ সেভাবে বন্ধ হয়নি। সেটা ভিতরে নিশ্চয়ই ঢুকেছে, ওই যে মানে পাহাড় আধা মাইল বা কোয়ার্টার মাইল এটা ভেদ করে শেষ পর্যন্ত ভিতরে কতটা ক্ষতি করতে পেরেছে এটা স্পষ্ট না। এই জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা বলেছেন, ওরা যদি শান্তির টেবিলে না আসে, শান্তি আলোচনা শুরু না করে, তাহলে আমরা আবার আক্রমণ করতে পারবো। তো এটা দুই ধরনের একটা কারণ হতে পারে। একটা হচ্ছে এমনিতেই কেউ কেউ বলছেন যে আবার আক্রমণ করতে হবে, যেগুলো ধ্বংস হয়নি সেগুলো আবার নিশ্চিত করার জন্য, ধ্বংসের জন্য, সেটা একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে যে ইরান তো বলছে, ইরানের যে কর্তৃপক্ষ তারা বলছে যে না, তারা এই রকম তাদের উপরে যে ক্ষতি হয়েছে এখন শান্তি আলোচনা করতে তারা চিন্তা করছে না। আর যেটা বললেন, মানে আমরা বিভিন্ন সাংবাদিকদেরকে ইনক্লুডিং সিএনএন এর সিনিয়র সাংবাদিক তাকেও দেখলাম যেটা আপনি বললেন, তারা বাংকারে ঢুকে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এই গত 12 ঘন্টায় ইরান মাত্র একটা নিক্ষেপ করতে পেরেছে এবং সেটা ওরা মানে ফেরত পাঠিয়েছে। ওটা আর কিছু কোনো ক্ষতি করার আগেই ওদের প্রতিরোধক দ্বারা ইসরায়েল সেটাকে ফেলে দিয়েছে। কারো কারো কোনো ক্ষতি হয়নি। এই একটা পক্ষান্তরে ইসরায়েল তেহরানের কাছাকাছি এবং ইরানের বিভিন্ন স্থানে যেখানে মিসাইল রাখা হয়েছিল, এরকম কয়েকটি স্থান মিসাইল নিক্ষেপের যে যন্ত্র সেটা, তারপরে আকাশ প্রতিরক্ষার একটা দুটো স্থান, মিলিটারির অন্যান্য কয়েকটা ইনস্টলেশন স্থাপনা, ফলে ইসরায়েল বেশ অনেকগুলি 8টা 10টা 12টা বা এরও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রমণ করেছে। এবং যেহেতু গত 12 ঘন্টায় ইরান মাত্র একটা নিক্ষেপ করতে পেরেছে, ফলে এমন না যে ইরানের আর নিক্ষেপ করার বা আরো অস্ত্র নাই, ক্ষেপণাস্ত্র হয়তো আরো আছে, আরো নিক্ষেপ করার সুযোগ আছে সম্ভবত তাদের, কিন্তু তাদের শক্তি ক্ষয় হয়ে আসছে। কারণ বারবার তাদের উপরে ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে, তাদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার জন্য তারা এটা কাজ করছে। এক, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে ওরা আলোচনার টেবিলে না আসলে ওরা তো আলোচনা থাকার কথা বলছেই না আপাতত। দ্বিতীয়, যে আমাদের দেশ আক্রমণ করেছে, এটা আন্তর্জাতিক আইনের লক্ষণ, এই সমস্ত কথাবার্তা তারা বলছে এবং তারা মানে এটা প্রতিশোধ নেবে এই হুঙ্কার উচ্চারছে। এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প আর একটা কথা বলেছেন, সেখানে আবার আক্রমণ করার বিষয়টা ছাড়াও আরেকটা, যে সেখানকার সরকার পরিবর্তনের ব্যাপারেও তারা যদি আলোচনা না আসে, সেইটাও মানে তারা যদি নতি স্বীকার না করে, এইসব বন্ধ করতে রাজি না হয়, আলোচনায় খালি আসা না, মানে পশ্চিমের যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে, তাহলে সেরকম অবস্থায় সেখানে সরকার পরিবর্তনের কথা। তো এইটা আগে থেকে ধারণা করা হচ্ছিল। বিখ্যাত সাংবাদিক সিমুর হার্টস এর একটা রিপোর্ট আমি পড়েছিলাম, একটা ইন্টারভিউ, তিনি আক্রমণের কথা বলেছিলেন, তার পরে পরে আক্রমণ হয়েছে। এবং তিনি আরেকটা কথা লিখেছিলেন যে ওই দেশে সরকার পরিবর্তন এবং সরকার পরিবর্তন কথা ইসরায়েলের নেতানিয়াহু মানে আক্রমণ শুরুর প্রায় সঙ্গে সঙ্গে বলেছিলেন যে সরকার পরিবর্তনের জন্য আমরা এটা করছি, ইরানের জনগণ তোমাদের জন্য সুবিধা করে দিচ্ছি, সুযোগ করে দিচ্ছি, তোমরা এগিয়ে আসো, সরকার পরিবর্তন করো। এখন সরকার পরিবর্তন হয়টা কি বিদেশি আক্রমণের মুখে, আমি জানি না কি সিস্টেম তারা ফলো করেন, সম্ভবত সরকার পরিবর্তনের দিকে যাওয়া হবে বলে ধারণা করা যায়। রেজিম চেঞ্জ। হ্যাঁ, রেজিম চেঞ্জ, রেজিম চেঞ্জ। এটাকে বলে রেজিম চেঞ্জ। চেঞ্জ মানে এখন যে সরকার আছে মানে আপরাইজিং হবে, এদেরকে বাদ দিয়ে আরেকটা সরকার বসানো। তো সেই সরকার এমনকি যে বিদেশিরা সেখানে একটা মানে আপনার নির্বাচন আয়োজন করবে, সরকার বসাবে, তা তো না, এদেরকে সরিয়ে দিয়ে সেখানে তারা তাদের পছন্দ মতো একটা সরকার বসাবে। বাংলাদেশের মতো আর কি। সেই সরকার সেই সরকার কতটা ওই দেশের জনগণের প্রতিনিধিত্ব করে
এবং জনগণ কতটা সেটাকে মেনে নিতে রাজি না। এমন যদি হয় যে একটা সরকারকে চাপিয়ে দেওয়া হলো, সেটা এমনিতে ইরানের জনগণের অনেকে এই মোল্লাতন্ত্র যেটা মানে ওদেরকে কি বলা হয়, জঙ্গি। হ্যাঁ, এই যে খামেনি এদের যে রুল, এই রুলের বিরুদ্ধে কিন্তু কঠোর ইসলামী প্রজাতন্ত্র, তাদের রুলের বিরুদ্ধে, তাদের শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ, এমনকি মেজরিটি হতে পারে, তা অত্যন্ত মানে ক্ষুব্ধ। শরিয়া শাসন। হ্যাঁ, শরিয়া শাসন সব মিলিয়ে তারা এটার উপরে ক্ষুব্ধ, জনপ্রিয়, এবং এদের নীতি ইত্যাদির কারণে মানে পাশ্চাত্য এদিকে স্যাংশন বজায় রেখেছে, তাতে করে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জীবনমান ক্ষুণ্ণ হচ্ছে, এগুলা নিয়ে তারা ক্ষুব্ধ আছে। এবং তারা গণতন্ত্র দিচ্ছে না, এক ধরনের মানে নির্বাচন হলেও তারা তাদের নিজের লোককে প্রেসিডেন্ট পদের জন্য বাছাই করে দেয় কে কে দাঁড়াতে পারবে। ফলে আপনি ঠিক করে দিচ্ছেন কে দাঁড়াতে পারবে, হয়তো দুই তিনজন ঠিক করে দেয়, তারাই দাঁড়ায়, তাদের মধ্যে একজন হয়। ফলে এই সমস্ত ব্যাপারে ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভ থাকার পরে এখন এই বিদেশি আক্রমণের পরে, ইসরায়েলের এবং তারপরে যুক্তরাষ্ট্র আক্রমণ পরেও ওরা অধিকাংশ ক্ষোভ দিয়ে এখন তাদের জাত্যাভিমান, জাতীয় যে চেতনাবোধ, মানে সেইটা আবার জাগ্রত হয়ে গেছে। ফলে যেমন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ এবং ঘৃণা ছিল, কিন্তু যেই মানে তাকে ক্ষমতাচ্যুত করা হলো এবং বিদেশি শাসকরা তাদের পছন্দের লোকজনকে দিয়ে ওখানে বসালেন, তখন সেই ক্ষোভ চলে গেল। এবং এখনো পর্যন্ত সেই দেশে এর মধ্যে কয়েকটা নির্বাচন হয়েছে, মোটামুটি কিছুটা আধা গণতান্ত্রিক ব্যবস্থা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই দেশ গণতান্ত্রিক হয়নি এবং জনগণের ভিতরে পাশ্চাত্যের ব্যাপারে অত্যন্ত ক্ষোভ রয়ে গেছে, এটি একটি ব্যাপার। তো ইরানেও দুঃখজনক ব্যাপার হচ্ছে এই আক্রমণের কারণে জনগণের ক্ষোভ যে ছিল এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, সেটা অনেকটা প্রশমিত হয়ে তারা তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং মর্যাদাবোধের ওইটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, এই একটা হলো। এখন রিজাইম চেঞ্জ হলে যেটা হতে পারে, সেটা কাকে তারা করবে? পাশ্চাত্য হয়তো তাদের পছন্দের কিছু লোককে বসিয়ে দেবে। এর ভিতরে একটা হচ্ছে আগের যে ইয়া ছিলেন শাসক, মানে তার নাম কি, রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভির পুত্র, তিনি তো মানে তার পিতাই ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে বিদেশে মারা গেছেন। এখন তারা বিদেশে বিদেশে নির্বাসন জীবনযাপন করছে পাশ্চাত্যের দেশগুলোতে। সে এখন মানে ক্ষমতার জন্য তার পক্ষে তার অল্প কিছু লোক লন্ডনে ইরানি এম্বাসির সামনে গন্ডগোল করতে গিয়েছিল, সেখানে ধস্তাধস্তি হয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে সে একেবারে লুফে নেবে, সে একেবারে অপেক্ষা করে আছে কখন কেউ তাকে ক্ষমতায় বসে। সেটা একটা হতে পারে, অথবা এমন হতে পারে যে অন্যান্য যে গণতান্ত্রিক শক্তি আছে বলে পাশ্চাত্য ধারণা করে, তাদের কাউকে তারা সিলেক্ট করে, বা মানে মোল্লাতন্ত্র বিরোধীদের মধ্যে পাশ্চাত্যের পছন্দ মতো কিছু লোককে বসিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে আরেকটা চয়েসের মুশকিল আছে। অনেক লোক এমনিতে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু তারা পাশ্চাত্য তাদেরকে বসিয়ে দিলে দেশের জনগণ তাদেরকে পাশ্চাত্য শক্তির শিখণ্ডী মনে করবে, এইটাতে তাদের আত্মাভিমানে মর্যাদাবোধে আঘাত লাগবে। সেই কারণে অনেকে এই এই দায়িত্ব নিতে যাবে না। বাংলাদেশে এই ধরনের যাদেরকে বসানো হয়েছে তারা লুফে নিয়েছেন, কিন্তু এখানে সেরকম না হতে পারে। ফলে সেখানে একেবারে মানে মর্যাদা, আত্মমর্যাদা নেই এরকম লোক, এটা হতে পারে। আর একটা কথা উল্লেখ করা উচিত, ইরানে কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি, জনসংখ্যার বিপুল অংশ হচ্ছেন শিয়া সম্প্রদায়ের ইরানি পার্সিয়ান। আচ্ছা, কিন্তু সেখানে 10%-এর মতো আরব ভাষাভাষী লোক আছেন, এবং তারা একটা প্রদেশের প্রায় অধিকাংশ আরব ভাষাভাষী, এই এক। এবং তাদের অধিকাংশ আবার সুন্নি। আরব ভাষাভাষীর মধ্যে শিয়া আছে, কিন্তু অধিকাংশ আরব, ইরানে যারা আছেন তারা সুন্নি, এই একটা। এবং এইটা একটা তথ্য। তৃতীয় হচ্ছে সেখানে বালুচ নামে একটা গোষ্ঠী আছে, এবং বালুচরা পাকিস্তান বালুচ যেটা, আর ইরান বালুচ পাশাপাশি, ইরানিয়ান বালুচ। তারা দীর্ঘদিন থেকে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করছে, কিন্তু পাকিস্তানের মতো না, ওরা স্বাধীনতার জন্য পাকিস্তানের আন্দোলন করছে একটা। আর ইরানিরা, আর হচ্ছে ইরানে আর একটা ধর্মীয় মাইনরিটি কমিউনিটি আছে, তারা হচ্ছে বাহাই কমিউনিটি। বাহাইরা সবসময় নির্যাতন বোধ করে যে তাদেরকে সাপ্রেস করে রেখেছে শিয়া শাসকরা, সেই তাদের ভিতরে একটা অসন্তোষ আছে। কিন্তু বাহাইদেরকে তো আর ক্ষমতায় বসাবে না, বালুচদেরকে বসাবে না। মেজরিটি
12 আর শিয়া, 12 জন ইমামে বিশ্বাসী যে শিয়া সম্প্রদায়, সমস্ত পৃথিবীর যত শিয়া আছেন তার মধ্যে 12 ইমামে বিশ্বাসীরা হচ্ছেন প্রায় 85%, এবং সেই 85%-এর 95% ইরানে বাস করেন। যাই হোক, তাদের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করতে হবে, এবং যেটা আপনাকে বলেছি এমন কাউকে সিলেক্ট করবে যারা ওটাতে রাজি হবে না নিতে, যে আমাকে শিখণ্ডী ভাববে। ফলে শেষ পর্যন্ত সেরকম কাউকে বসায় কিনা, না কিভাবে কি করে না রেজা শাহর ছেলেকে বসিয়ে দেয়। রেজা শাহর ব্যাপারে ইরানিদের মধ্যে মোল্লাতন্ত্রের কথা বাদই দেন, এই যে একবার মোসাদ্দেক, ডক্টর মোসাদ্দেক, মানে যে একবার একটা ভোট হয়েছিল মোটামুটি ফ্রি, নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হলেন, কিন্তু তাকে পাশ্চাত্যের সমর্থনে এবং তাদের পরামর্শে রাজা শাহ তাকে বরখাস্ত করলেন, কিছুদিন গ্রেফতার করেছিলেন, পরে ছেড়ে দিয়েছিলেন। যাই হোক, তার পরবর্তীতে তিনি সেখানে তুদে পার্টি একটা ছিল, কমিউনিস্ট পার্টি, সেটাকে ভয়ঙ্কর ভাবে নির্যাতন করেছেন। তো তুদে পার্টি শত শত, কারো কারো মতে হাজার হাজার সমর্থককে নিষ্ঠুর ভাবে নির্যাতন করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, খুন মেরে ফেলা হয়েছে এই একটা। এবং ওই তার একটা অত্যন্ত ভয়ঙ্কর মানে অত্যাচারী সরকারি বাহিনী ছিল, পুলিশ বাহিনী বললেন, মিলিটারি ইন্টেলিজেন্স বাহিনী, সাফাক। সাফাক দ্বারা তুদে পার্টির লোক এবং অন্যান্য সমস্ত অপোজিশনকে, মোল্লাদেরকে নিষ্পেষণ করেছে। প্রথম মোল্লা যিনি 79 সালের ইসলামিক বিপ্লবের পরে ক্ষমতা আসলেন, তিনি তো খোমেনি, ইনি খামেনি, তিনি খোমেইনি, খামেইনি খোমেইনি, খোমেনি, আচ্ছা খোমেনি ক্ষমতা ছিলেন। তারাও, খোমেনি নিজেও একবার জেলে ছিলেন, মুক্তি পাওয়ার পর উনি ফ্রান্সে চলে গেছিলেন। এরপর এছাড়াও সেখানে এই মোল্লাদের মধ্যে অনেকে জেলে ছিলেন। তাহলে তারা যে ক্ষমতায় গেল এর কারণ হচ্ছে মোল্লাদেরকে জেলে দেওয়ায় মোল্লারা সমস্ত আবার আন্দোলন করলো, করার পরে জনগণ আর কারো থেকে সামনে পায় না, এরা বেশি আন্দোলন করছে, তো ফলে তাদের নেতৃত্বে এই বিপ্লব হলো, সেই কারণে ওরা ইসলামিস্টরা ক্ষমতায় গেছে। যাই হোক, দীর্ঘ আলোচনা করলাম। ওভারঅল হচ্ছে মনে হচ্ছে পাশ্চাত্য আরেকটা মানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আরেকটা আক্রমণ করতে হবে, এবং মানে এই নেক্সট আক্রমণ যদি করে তারা শান্তি আলোচনা, যেটা উনি বলছেন শান্তি আলোচনা মানে আলোচনা যদি না আসে, এবং আলোচনায় আসা মানে মোটামুটি তারা যেসব শর্ত দেয় তার ভিতরে হচ্ছে কোন রকম পরিশোধন সমৃদ্ধকরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এটা তুমি বাদ দিতে হবে, এই ধরনের শর্ত তো দেবে। তারা সেটা যদি আলোচনা না আসে, আসলেও না মানে, তাহলে তারা আক্রমণ করবে একটা। 2 নম্বর হচ্ছে সত্যিই তারা যদি মনে করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ছবি ইত্যাদি দিয়ে তা যে সত্যি ওগুলা একেবারে টোটালি বিধ্বস্ত হয়নি, তাহলে তারা আরেকটা আক্রমণ করবে বলে মনে হয়। ওই ধরনের হেভি। থার্ড আর একটা প্রশ্ন আছে, ইরান কি বলেছিল, আপনার শোতে গতকাল বলেছিলাম, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা ওই জায়গাগুলো থেকে তাদের সব সরিয়ে নিয়েছে। সব বলতে এখন লেটেস্ট যে তথ্য পাওয়া যাচ্ছে বা ধারণা করা হচ্ছে, খালি তাদের টেকনিশিয়ানদেরকে, সায়েন্টিস্টদেরকে সরিয়ে নিয়েছে তা না, এনরিচড ইউরেনিয়াম, পরিশোধনকৃত এবং সমৃদ্ধকৃত যে ইউরেনিয়াম ছিল সেগুলো হয়তো অনেকগুলো সরিয়ে নিয়েছে। সর্বশেষ তথ্য প্রায় 400 পাউন্ডের মতো সমৃদ্ধকৃত মানে ইউরেনিয়াম তাদের কাছে ছিল। এইটা 60%, লেটেস্ট খবর যেটা, গতকাল 60-65 বলেছিলাম, এখন লেটেস্ট তথ্য, প্রিন্টেড তথ্য, আজকে পাবলিশ তথ্য, 60% সমৃদ্ধকৃত এটা। আর বোমা বানানোর জন্য দরকার 90% সমৃদ্ধকৃত। তো পরিশোধনের জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগে সেগুলো অনেকগুলা ধ্বংস হয়েছে, সেগুলো সম্ভবত তারা কিছু লুকিয়ে রেখেছে কোথাও। তৃতীয় আর একটা তথ্য নতুন পাওয়া গেছে, সেটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং ইসরায়েল সেটা বিশ্বাস করতে রাজি আছে, সেটা হচ্ছে তারা আরেকটা গোপন জায়গা আছে তাদের এই তিনটার বাইরে। এখন সেইখানে কত পরিমাণ সমৃদ্ধকৃত আছে, কত পার্সেন্টেজ আছে, এটা কেউ জানে না। কিন্তু ইসরায়েল কি হুমকি দেওয়ার জন্য, ভয় পাইয়ে দেওয়ার জন্য বলেছে নাকি, সম্ভবত দেয়ার কারেক্ট, তারা তো সব নজরে রাখছে, যুক্তরাষ্ট্র নিশ্চয় নজরে রাখছে। তারা বলছে যে কোথায় কি আছে না আছে, কোথায় কি সরানো হয়েছে, আমাদের নজরে আছে, ফলে সেগুলোর উপরে আক্রমণ হবে। আমি মোটামুটি আমি যেটা দেখছি, শান্তি আপাতত ইরান, এই সরকার শান্তিতে যাবে মনে হয় না। আরেকটা কথা, এই এই তারা শান্তি চুক্তিতে যাবে না আরেকটা কারণে, যে তারা এমনিও জানে অমনিও জানে, তাদের ধারণা মতো, হয়তো তাদের ধারণা আমরা
শান্তি করি যাই করি, ওরা যদি সারেন্ডার করার মতো কোনো কিছু লিখে দেয় সেটাতে সাইন করি, তারপরে এরা আমাদেরকে ক্ষমতা থেকে সরাবে। সরাব মানে আমাদেরকে তো জেলে পাঠাবে, কাউকে কেউ মেরে ফেলবে। বাবা দরকার নেই, আমরা ইজ্জত নিয়ে এটা প্রতিরোধের স্ট্যান্ডে থাকি, তাহলে বীর পুরুষের মতো আমরা যাব, বীর পুরুষের মতো বললে এই ধরনের একটা অ্যাডামেন্ট অ্যাটিটিউড তাদের ভিতরে কাজ করতে পারে। সেই সমস্ত কারণে শান্তির দিকে যাবে তারা মনে হয় না। তবে ইরানের ওই অন্যান্য স্থাপনা মিডল ইস্টে যে সমস্ত, যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সৈন্য আছে, বেশ কয়েকটা ঘাঁটি আছে কুয়েত, গালফ কান্ট্রি, অন্যান্য গালফ কান্ট্রি এবং সৌদি আরবে, সেগুলোর উপরে হামলা করার ক্যাপাসিটি সম্ভবত অনেকাংশে কমে গেছে। এবং বাকিগুলো আগামী কয়েকদিন সাস্টেইন অবিরাম ধারায় ইসরায়েলের অ্যাটাকের কারণে আরো ইমাশিয়েটেড হয়ে যাবে, দুর্বল পঙ্গু হয়ে যাবে বলে আমার ধারণা। এখনো পর্যন্ত যে তারা এতটুকু টিকে আছে, এত কিছুর পরেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো কিছু আছে, এখনো দুই একটা করে মিসাইল পাঠাতে পারছে, এইটা ইটসেলফ ইজ বিস্ময়কর। ফলে আর কতদিন তারা পারে, যদি পারে আমি নিজে বিস্মিত হব, কিন্তু এই পর্যন্ত তারা তো সবাইকে বিস্মিত করেছে। এখন দেখা যাক কতদূর কি হয়। তবে শান্তি সম্ভবত আহ, এই মুহূর্তে আমার কাছে খুব শান্তির সম্ভাবনা খুব দূরাগত মনে হচ্ছে। যদি হয়, আমার প্রার্থনা ইরানের লোকদের জন্য, মধ্যপ্রাচ্যের সকলের জন্য, পৃথিবীর জন্য, মানবতার জন্য শান্তি হোক, আমি প্রার্থনা করি। এটা হচ্ছে প্রার্থনার দিক। অন্যদিকে হচ্ছে কাণ্ডজ্ঞান থেকে যদি চিন্তা করা, এনালিসিস করা, শান্তির সম্ভাবনা দূরাগত মনে হচ্ছে। তো এখন ধরেন আপনার দেশে আপনার প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে পৃথিবীর মোস্ট আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট, তাই না? তিনি ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েছিলেন। তিনি ক্ষমতায় আসার পরে গত 5-6 মাসে সবকিছুতেই টাইমলাইন বলতে 2 সপ্তাহ বুঝেন, তাই না? 2 সপ্তাহ করে তিনি টাইম দিয়েছেন, কিন্তু দুদিনও যেতে পারেনি, তার মধ্যে ইরানে হামলা করলেন। এখন আবার বলছেন যে গতকাল রাতে তিনি ভাষণ, জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন, তাতে তিনি বললেন যে এবার মানে একদম পুরোপুরি সাকসেসফুল অপারেশন, সাকসেসফুল মিশন, সাকসেসফুল। এটার নাম দিয়েছে যে মিশন মিড মিড মিশন মিডনাইট, ভুলে গেলাম আমি নামটা, হামার, মিশন মিডনাইট হ্যামার, রাইট? তো মিশন মিডনাইট হ্যামার, মধ্যরাত্রের হাতুড়ি, রাইট, মধ্যরাতের হাতুড়ি। আপনি ভালো বাংলা করেছেন তো, মধ্যরাতের হাতুড়ি। হ্যাঁ, অপারেশন মিডনাইট হ্যামার, মধ্যরাতের হাতুড়ি, সুন্দর। তো এটি তার প্রেসিডেন্ট বললেন যে এটি সফল হয়েছে, কিন্তু দেখা গেল আসলে যেরকম প্রতিক্রিয়া তারা আশা করেছিলেন সেটি তিনি পাননি। এটি একটা ব্যাপার। এখন আবার পাল্টা আর একবার হামলার হুমকি তিনি দিলেন। এখন ইরানের তরফ থেকে আমেরিকার কোনো বেইজে, আমেরিকার কোনো ঘাঁটি থেকে মিসাইল হামলা করা হয়েছে, এরকম খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। না, এখনো হয়নি, এবং আমার মনে হয় ওদের সেই ক্ষমতা অনেক কমে আসছে, একটা যেটা বললাম একটু আগে। আর একটা হচ্ছে যে আমার যদি মানে তারা এখন সম্ভবত ওই ধরনের কিছু একেবারে ডেসপারেট সিচুয়েশন হলে তাদের হাতে যদি কিছু থাকে নিক্ষেপ করার চেষ্টা করতে পারবে। কিন্তু এগেইন তারা মানে একটা হচ্ছে যে বর্তমান যে নেতৃত্ব আছে মোল্লাদের, তারা হয়তো ধরা যাক এদেরকে মেরে ফেলা হলো বা বিচার করা হলো, জেলে পাঠানো হলো, ধরে ফেলা হলো, এরকম যদি হয়, ক্ষমতাচ্যুত হলো, নতুন সরকার আসলো, কিন্তু দুই কারণে তারা সম্ভবত ওইসব ঘাঁটিতে আক্রমণ করবেন। ঘাঁটিগুলো তো অন্যান্য মুসলমান দেশের উপর, সে মানে সুন্নি মুসলমান দেশ প্রধানত, দুই একটা গালফে শিয়া প্রধান দেশও আছে, ইরাকটা তো পুরাপুরি শিয়া প্রধান। সম্ভবত আক্রমণ করবে না এই কারণে যে তাহলে ওই পুরো এলাকায় ইরানের বিরুদ্ধে ছাড়াও ইরানের শিয়াইজমের বিরুদ্ধে যে এমনিতেই যে মানে বিরূপ মনোভাব আছে, সেটা আরো ভয়ঙ্কর ভাবে হবে। ফলে তারা সেটা হয়তো চিন্তা করতে পারে যে ভবিষ্যতে আবার কখনো এই ধরনের মোল্লাতন্ত্র, তারা যে ধরনের ইসলামী তন্ত্র চায়, রাষ্ট্র চায়, সেটা একটা সুযোগ আসবে, এবং সেটার মানে সম্ভাবনাকে তারা একেবারে বাড়ি করতে, কবরস্থ করতে, সমাধিস্থ করতে নাও চাইতে পারে। সেই কারণে তারা সম্ভবত সম্ভবত মানে তাদের ভিতরে আবার নানা ধরনের লোক আছে, এবং তাদের আবার চেইন অফ কমান্ড কাজ করছে কিনা, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছেন কিনা, সেই ক্ষেত্রে মানে অত্যন্ত অ্যাডভেঞ্চারাস সিদ্ধান্ত যেমন হতে পারে,
তেমনি ভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তারা হয়তো ভবিষ্যতের কথা ভেবে ওই ধরনের আক্রমণ থেকে বিরত থাকতেও পারেন। আচ্ছা, এখন আর যুক্তরাষ্ট্রের ব্যাপারে একটা বলা উচিত ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই আক্রমণের ব্যাপারে তার যে একেবারে মাগা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, MAGA, সেইটা একেবারে অত্যন্ত একটা মানে ঘোরতর সমর্থক প্রেসিডেন্ট ট্রাম্পের। তাদের ভিতরে অনেকে বিদেশে যুদ্ধে জড়িয়ে না যাওয়ার যে ট্রাম্পের আগের নীতিতে মিনি বলেছিলেন সেইটার প্রতি আস্থাশীল। তারা সেখানে আবার সেই যুদ্ধ আবার আফগানিস্তানের মতো, ইরাকের মতো বছর পর বছর যুক্তরাষ্ট্রের জন্য একটা মানে প্রবলেম হয়ে দাঁড়াবে, এদের লোক মারা যাবে, এদের মানে অস্ত্র বল হবে, এদের অর্থনীতির ক্ষতি হবে, এটা তারা চায় না। ফলে ওই 30-35% যারা আছেন ভোটার, তার কট্টর সমর্থক, তাদের মধ্যে বেশ কয়েক পার্সেন্ট এই ইরানি আক্রমণেরও বিরোধী। এই একটা। 2 নম্বর হচ্ছে রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি তো বলতে গেলে প্রায় সবাই এটার বিরোধিতা করেছেন। মানে জেনারেল যে তারা ওই ইসরায়েল সমর্থক ডেমোক্রেটিক পার্টি জনকে তারা খুশি হয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট পার্লামেন্টের কংগ্রেসের পারমিশন না নিয়ে এটা করেছেন, এইটাতে অনেকে নাখুশ। অনেকে বলেছেন যে প্রেসিডেন্টের মানে যুক্তরাষ্ট্র সংবিধানের প্রথম ক্লজে প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্লজে সম্ভবত হয় প্রথম ক্লজ আর দ্বিতীয় ক্লজ, আমার এখন ক্লজ ভুল হচ্ছে, আমি পরে চেক করে নেব। একটা ক্লজে ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্টের, উনি প্রধান সেনাপতি সর্বাধিনায়ক হিসেবে তিনি। মোহাম্মদুল্লাহ ভাই, এখানে আমি নিজেও চেক করেছি। হ্যাঁ, এখানে অ্যাজ এ কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট দেশ যদি আক্রান্ত হয় তাহলে তিনি এই কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না, কিন্তু এখানে তো আমেরিকা আক্রান্ত হয়নি, ফলে ওই ক্লজটি ভায়োলেটেড হয়েছে। এখন সেটা নিয়ে দ্বিমত আছে। একটা হচ্ছে যে উনি কোনো যুদ্ধ ঘোষণা করেননি, ওনার ভাইস প্রেসিডেন্ট বলছে এটা ইরানের বিরুদ্ধে যুদ্ধ না, এটা পারমাণবিক আমি দেখলাম রিপাবলিকান কয়েকজন সেনেটর এবং কংগ্রেসম্যানও প্রেসিডেন্টের সমালোচনা করেছেন কংগ্রেসের অনুমোদন না নেয়ার জন্য। হ্যাঁ, তারা ভাবছেন যে তাদের ব্যাখ্যা হচ্ছে কনস্টিটিউশন, তাদের যে ইন্টারপ্রিটেশন, তাতে এটা যুদ্ধ ডিক্লেয়ার না করলেও এটা যুদ্ধ। কিন্তু অন্য পক্ষে মানে অনেক কনস্টিটিউশনাল এক্সপার্ট মনে করেন এই ধরনের টার্গেটেড, যেটা গতকাল আপনাকে বলেছি, এই ধরনের টার্গেটেড সীমিত লিমিটেড অ্যাটাক, এইটা একটা শত্রুর অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য, এটা যুদ্ধ ঘোষণা না, সেখানে যুদ্ধে জড়িত হচ্ছেন না, তাহলে সেটা সম্ভবত প্রেসিডেন্টের ওয়ার পাওয়ার্স মানে যে অ্যাক্ট আছে সেইটা টাচ করতে হবে না, যেটার জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ফলে এটা নিয়ে আরেকটা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সাংবাদিক কোর্ট করে তারা বলেছেন যদি এটা যুদ্ধের দিকে চলে যায়, যুদ্ধ করতে হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কংগ্রেসে যাবে তাদের অনুমোদনের জন্য। এবং আমার ধারণা এইটার ব্যাপারে অনেকের হয়তো রিজার্ভেশন থাকবে, কিন্তু দুই কারণে ইসরায়েলের সমর্থক দুই পার্টিতেই, রিপাবলিকানদের মধ্যে ধরা যাক যদি 90% আইন প্রণেতা হয়, ওইদিকে অন্তত 70 বা 80% হবে, ফলে তার পক্ষেই ভোট দেবে। আর তার কট্টর সমর্থকদের মধ্যে সবচেয়ে কট্টর বলেছেন নিউ ইয়র্কের মানে কংগ্রেস ওয়ামেন আলেকজান্ড্রা ওকাসিও কোর্টেস, AOC, যার নামে যিনি পরিচিত, তিনি বলছেন যে এটা কাজ করে কংগ্রেসের অনুমতি না নিয়ে এই কাজ করে তিনি ইমপিচ কি বলে এটাকে কি বলে অভিশংসন অভিশংসন করার হুঁশিয়ারি দিয়েছেন। অভিশংসনযোগ্য অপরাধ করেছেন। মানে অভিশংসন মানে তাকে ইমপিচ করা এবং বিচার করে ক্ষমতাচ্যুত করা, এই তো সেই যোগ্য অপরাধ করেছেন। অত্যন্ত কঠোর বক্তব্য, কিন্তু এইরকম আছে। ফলে রিপাবলিকান পার্টির অল্প কয়েকজন, ডেমোক্রেটিক পার্টির আরো বেশি। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ডেমোক্রেটদের পক্ষে সবসময় ভোট দেন আপনার রোড আইল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স, প্রবীণ সেনেটর, তিনি নিজে জুইশ। তিনি ইসরায়েলের নেতানিয়াহুর এই হঠকারিতার কথা বলেছেন, এগুলো হঠকারিতার সমালোচনা করেছেন। এবং তিনি এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় তাকে এই তথ্য জানা হয় যে
মানে যুক্তরাষ্ট্র ওখানে অ্যাটাক করেছে ইরান, তারপর তিনি সেটা সমালোচনা করেছেন। এই আর হচ্ছে এই সৌদি আরব সহ কয়েকটা দেশ এটা সমালোচনা করেছে, শান্তিতে ফেরত যাওয়ার জন্য কেউ কেউ সবার প্রতি আহ্বান জানিয়েছে, কেউ এমন কিছু করবে না যাতে আরো পরিস্থিতি খারাপ হয়, কিন্তু কন্ডেম করে নাই। কন্ডেম করেছে ইজিপ্ট সহ আরো একটা দুটো আরব দেশ কন্ডেম করেছে, কিন্তু অন্যান্য আরব দেশের স্টেটমেন্ট, আরব দেশের মধ্যে সম্ভবত কাতার সমালোচনা করেছে, নিন্দা করেছে, ইজিপ্ট নিন্দা করেছে, কিন্তু অন্যরা মোটামুটি শান্তি পক্ষে বলেছে। আর কেউ যেন এই মানে ইরান এবং তার বিরোধীরা তারা কেউ যেন আবার এমন কিছু না করে যাতে আরো পরিস্থিতি খারাপ হয়, এইভাবে বলেছেন। জি আর ইসরায়েল, এই চীন এবং রাশিয়া কন্ডেম করেছে, এবং আজকে একটা সিকিউরিটি কাউন্সিলে জাতিসংঘের প্রস্তাব গৃহীত হয়েছে, সেখানে এই আক্রমণের নিন্দা করা হয়েছে যুক্তরাষ্ট্রের নাম না করে। এক, দুই নম্বর, সেখানে চীন এবং রাশিয়া যৌথভাবে, এবং এখন এরা যৌথভাবে আরো কয়েকজনকে নিয়ে তারা একটা প্রস্তাব উত্থাপনের চেষ্টা করছিল এই নিন্দা করার, সেটা গৃহীত হয়নি যুক্তরাষ্ট্রের নাম করে। এই আর কি, তারা নিন্দা করেছে, জি কিন্তু তারা এখন কোনো রকম ডাইরেক্ট এইডে যাবে এরকম কোনো কথা বলে নেই। তারা উভয় পক্ষকে সংযত হওয়ার সবাই এক ধরনের ধরি মাছ নাছুই পানির অবস্থায় কারণ আছে। হচ্ছে যে এই যুদ্ধে জড়াবার শক্তির কারণে, জি পরিস্থিতি নেই, বাস্তবতা এটা ভিন্ন। জি আর পাকিস্তান তো প্রেসিডেন্ট ট্রাম্পকে জি নোবেল প্রাইজের জন্য মনোনীত করে দিয়েছেন। তাদের ধারণা উনি কাশ্মীর সমস্যার সমাধান করে দেবেন, এবং সমাধান মানে তারা আশা করছে তাদের তাদের কাছে পাইয়ে দেবেন। জি এই এদের বোকাস্বর্গে তারা বাস করছেন নিঃসন্দেহে। প্রেসিডেন্ট ট্রাম্প মানে বেস্ট যেটা হতে পারে, এটা কাশ্মীর ব্যাপারে একটা বলা উচিত, এর আগে নওয়াজ শরীফের আমলে একবার, তার আগে ডিক্টেটর মোশাররফের আমলে একবার, দুবার প্রায় সমাধানের নিকটে পৌঁছে গিয়েছিল। সেটা হচ্ছে মানে এখন যার অধিকারে যেটা কাশ্মীরের আজাদ কাশ্মীর, পাকিস্তান যেটা বলে পাকিস্তানি কাশ্মীর, সেটা পাকিস্তান থাকবে। ভারতের মানে শাসনাধীনে যেটা আছে সেটা ভারতের থাকবে। এই বর্ডার এলাকায় কিছু কিছু মানে অ্যাডজাস্টমেন্ট করা হবে, যাতে এক বাড়ির বৈঠকখানা এখানে পড়েছে অন্যদের করছে, ওই যাতে করে ন্যাচারাল বর্ডার হয়, ধরা জি যাক পাহাড় অথবা নদী। বুঝতে পারছি। আমরা এটা নিয়ে অন্য আরেকদিন নিশ্চয়ই আলোচনা একটি করব, কিন্তু আপনার কাছে শেষ প্রশ্ন। আমরা জানি মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 আমেরিকান সেনা আছে, তারা কতটুকু নিরাপদ? তারা তাদের উপরে আক্রমণ না হলে নিশ্চয়ই নিরাপদ, এবং তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র নিজে একবারে ভয়ঙ্কর ভাবে ইসরায়েলকে রক্ষার জন্য আয়রন ডোম একটা সিস্টেম করা হয়েছে। এই এই এগুলোর উপরে মানে নিশ্চয়ই আরো তার চাইতে কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তাদেরকে, সৈন্যদেরকে এবং সিভিলিয়ান সবাইকে নিজ নিজ এলাকা ছাড়া রাস্তাঘাটে বেশি চলাচল না করার জন্য ওই এলাকায় বাইরে থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ওই দিকে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক অবস্থানের জন্য বলেছে। আমার নিজের মনে হয় ইরান, ওই যেটা আপনাকে বললাম, ডেসপারেট সিচুয়েশন না হলে, অথবা তাদের ভিতর তো যেটা আবার রিপিট করছি, তাদের নেতৃত্বের সাথে পরস্পরের সাথে যোগাযোগ তো তারা তেমন করতে পারছে না, ব্যাপারটা বুঝছেন। কোনো একটা অন্য সিস্টেমে ইলেকট্রনিক যোগাযোগ নিশ্চয়ই বন্ধ, অলমোস্ট ধরে নেওয়া যায়। সেই ক্ষেত্রে তাদের কমিউনিকেশন গ্যাপের কারণে হঠাৎ তাদের গার্ড যেটা, যে গার্ড রেজিমেন্টের কোন একজন ভারপ্রাপ্ত কমান্ডার, তিনি সিদ্ধান্ত নিলেন যে একটা ঘাঁটি আক্রমণ করব, অথবা মোল্লাদের একাংশ রং মানে ইনফরমেশন পেল যে তারা যেখানে হাইড করে আছে সেখানে ওরা আক্রমণ করছে এই মুহূর্তে, বা তাদেরকে ধরে যাওয়ার জন্য এই মুহূর্তে তারা জ্যাসপারে বলে যে আক্রমণ করো। এইরকম সিচুয়েশন না হলে মোটামুটি ভাবে দুই পক্ষের ভিতরে কমিউনিকেশন থাকলে, তাদের মিলিটারি এবং সিভিলিয়ান লিডারশিপ মোল্লাদের ভিতরে, এবং তাদেরকে ধরে নেওয়া মানে এই ধরনের কোনো না হলে, তাদের ফিজিক্যাল অ্যাটাক মোল্লাদের নেতৃত্ব করে না হলে, আমার মনে হয় মেবি আই উইল বি প্রুভেন রং, যে তারা আক্রমণ থেকে বিরত হওয়ার দিকে তাদের মত বেশি থাকবে বলে আমার ধারণা। জি
বুঝতে পেরেছি। তারপরে আমরা চাই যে মানে ইরানের যেমন শুভবুদ্ধির উদয় হোক, তেমনি কোনো না কোনো দেশ সংকট সমাধানে এগিয়ে আসুক, মধ্যস্থতাকারীর ভূমিকা নিক এবং দুই দেশকে আলোচনার টেবিলে নিয়ে এসে শান্তি প্রতিষ্ঠিত করুক। কারণ এই যেই যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি তো শুধু দুই দেশের ব্যাপার নয়, সারা পৃথিবীর মানুষ এখন এদিকেই তাকিয়ে আছে। যেন বাড়াবাড়ি এরই মধ্যে হয়ে গেছে আহ, দুই তরফেই। এই বাড়াবাড়ি যেন আর পরবর্তীতে আর একটু না অগ্রসর হয়, সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। ওই যে কথাই বলছিলাম যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা রাখছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।